আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2024 সালে রায়ো মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 264 পাতায় যে 4 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বন্ধুদের তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকে উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো। ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। দেখো, একের সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। আদি বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান হলো ঋগ্বেদ। বেদাঙ্গের সংখ্যা হলো 6টি। বৈদিক যুগে অন্যতম পালিত পশু ছিল ঘোড়া। মহাজন পদগুলি গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয় পাটলিপুত্রে। সাতবাহন বংশের প্রথম শাসক ছিলেন সিমুক। শকাব্দ গণনা শুরু হয় 78 খ্রিস্টাব্দে। কার্যাপন ছিল বহু প্রচলিত এক ধরনের মুদ্রা। গুপ্ত যুগে ধর্মীয় উদ্দেশ্যে জমিদানকে বলা হতো অগ্রহার ব্যবস্থা। তক্ষশিলা যে মহাজন পদের রাজধানী তা হল গান্ধার। পঞ্চম বেদ হল মহাভারত। মিচ্ছকটিকমের রচয়িতা হলেন শূদ্রক। সেন্ট থমাস খ্রিস্টধর্ম প্রচারের জন্য ভারতীয় উপমহাদেশে এসেছিলেন গন্ডোফার্নেসের আমলে। মিহিরকুল ছিলেন হুন নেতা। দুয়ের দাগে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। মেগালিথ কি? বড় পাথরের সমাধি। বলি কি? দেখো, বলি ও ভাগ নামে দুই রকম ভূমি রাজস্ব মৌর্য আমলে চালু ছিল। তাহলে বলি কি হয়ে যাবে? বলি হচ্ছে মৌর্য আমলে প্রচলিত এক রকমের ভূমি রাজস্ব। অথর্ববেদের বিষয়বস্তু কি? অথর্ববেদ জাদুমন্ত্রের সংকলন। বৈদিক যুগে ও তারপরেও দীর্ঘদিন অথর্ববেদকে সংহিতা বলে ধরা হতো না। তাহলে অথর্ববেদে জাদুমন্ত্রের সংকলন রয়েছে। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের একটি রাজতান্ত্রিক মহাজন পদের নাম লেখো। মগধ। পার্শ্বনাথ কে ছিলেন? দেখো, জৈন ধর্ম অনুযায়ী মোট 24 জন তীর্থঙ্কর ছিলেন। তাঁদের মধ্যে শেষ দুজন হলেন পার্শ্বনাথ ও বর্ধমান মহাবীর। পার্শ্বনাথ ছিলেন কাশীর রাজপুত্র। তিনি ছিলেন মহাবীরের প্রায় 250 বছর আগের মানুষ। দেখো, জৈন তীর্থঙ্কর হিসেবে আমরা 23তম ধরি এই পার্শ্বনাথ বা পরেশনাথকে, আর 24তম বা শেষ ধরি আমরা মহাবীরকে, বর্ধমান মহাবীরকে। তাহলে পার্শ্বনাথকে পেলে জৈন ধর্ম অনুযায়ী 24 জন তীর্থঙ্করের মধ্যে 23তম তীর্থঙ্কর হলেন পার্শ্বনাথ, আর তিনি ছিলেন কাশীর রাজপুত্র। তিনি মহাবীরের প্রায় 250 বছর আগের মানুষ ছিলেন। কোন মৌর্য সম্রাটের উপাধি ছিল দেবনং প্রিয়দর্শী? এটা হবে সম্রাট অশোক বা মৌর্য সম্রাট অশোকের উপাধি ছিল। মেগাস্থেনেস রচিত গ্রন্থের নাম লেখো। ইন্ডিকা। গাথা সপ্তশতী কে রচনা করেন? দেখো, খ্রিস্টীয় প্রথম অথবা দ্বিতীয় শতক নাগাদ সাতবাহন রাজা হাল একটি বই সংকলন করেন। প্রাকৃত ভাষায় লেখা এই বইটির নাম হলো গাথা সপ্তশতী। তাহলে কার লেখা? সাতবাহন রাজা হালের লেখা। সুয়ানজাং তার লেখায় ভারতবর্ষকে কি নামে অভিহিত করেছেন? ইন্তু। অশ্বঘোষের রচনার নাম লেখো বুদ্ধচরিত। প্রাচীন বাংলার প্রত্নস্থল চন্দ্রকেতুগড় কোথায় অবস্থিত? এই যে চন্দ্রকেতুগড়। দেখো, পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বেড়াচাঁপায় পাওয়া গেছে প্রাচীন বাংলার প্রত্নতত্ত্ব চন্দ্রকেতুগড়ের ধ্বংসাবশেষ। তাহলে কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বেড়াচাঁপায় অবস্থিত। পঞ্চতন্ত্র কোন ভাষায় রচিত? সংস্কৃত ভাষা। কিউনিফ্রম কি? সুমেরের লিপি। ফেরাও কাদের বলা হতো? মিশরের রাজাদের। পরেরটা দ্বাদশ অঙ্গ কি? জৈন ধর্মের মূল উপদেশগুলি 12টি ভাগে সাজানো হয়েছিল। এই ভাগগুলিকে অঙ্গ বলা হয়, আর সংখ্যায় 12টি বলে অঙ্গগুলিকে একসঙ্গে বলা হয় দ্বাদশ অঙ্গ। অথবা দিয়ে দেখো, আর্য সত্য কি? এখান থেকে এতটা লিখবে আর্য সত্য। আলেকজান্ডার কোন অঞ্চলের শাসক ছিলেন? তিনি কবে নাগাদ ভারতে আসেন? খ্রিস্টপূর্ব 327 থেকে 326 অব্দ নাগাদ হিন্দুকুশ পর্বত পেরিয়ে ভারতীয় উপমহাদেশে পৌঁছেছিলেন গ্রিসের ম্যাসিডনের শাসক আলেকজান্ডার। তোমাকে বলা হয়েছে যে আলেকজান্ডার কোন অঞ্চলের শাসক ছিলেন? তুমি লিখবে গ্রিসের ম্যাসিডনের শাসক ছিলেন আলেকজান্ডার। তারপর বলেছে তিনি কবে নাগাদ ভারতে আসেন? লিখবে খ্রিস্টপূর্ব 327 থেকে 326 অব্দ নাগাদ হিন্দুকুশ পর্বত পেরিয়ে ভারতীয় উপমহাদেশে তিনি পৌঁছেছিলেন। অথবা দিয়ে প্রশ্নটি দেখো, হর্ষচরিত কি? এই দেখো, টুকরো কথাতে রয়েছে হর্ষচরিত। সবটা লিখে দেবে।
পরেরটা দেখো, অগ্রহার ব্যবস্থা কাকে বলে? এই যে দেখো, এই গুপ্ত আমলে থেকে বলা হয় পর্যন্ত এটা অগ্রহার ব্যবস্থা। পরেরটা অথবা দিয়ে দেখো, স্ত্রীধন কি? এই জায়গা থেকে, এই আমলেও থেকে ছিল না পর্যন্ত লিখবে। অষ্টাধ্যায়ী কে লেখেন? এর বিষয়বস্তু কি? দেখো, পাণিনি নামের এক পণ্ডিত একটি ব্যাকরণ লেখেন, তার নাম হচ্ছে অষ্টাধ্যায়ী। সেখানে পাণিনি ভাষার নানান নিয়ম তৈরি করেন, তার ফলে ভাষার সংস্কার হলো, আর সংস্কার হয়ে যে ভাষাটি তৈরি হলো তারই নাম হয়ে গেল সংস্কৃত। তাহলে অষ্টাধ্যায়ী কে লিখেছিলেন? পাণিনি। তার বিষয়বস্তু এই যে পেয়ে গেলে এখানে। বিশাখ দত্তের লেখা নাটক দুটির নাম উল্লেখ করো। বিশাখ দত্তের লেখা দুটি নাটক ছিল বিখ্যাত মুদ্রা রাক্ষস ও দেবী চন্দ্রগুপ্ত। মিলিন্দ পঞ্চহ বা মিলিন্দ প্রশ্ন কি? এই দেখো, মিলিন্দ পঞ্চহ এখানটা লিখবে। ফাসিয়ান কত খ্রিস্টাব্দে ভারতে আসেন? তার লেখা গ্রন্থের নাম কি? এই দেখো, 399 খ্রিস্টাব্দে 5 জন সহ সন্ন্যাসী সমেত ফাসিয়ান ভারতে আসেন। তাহলে কবে আসেন হয়ে গেল। আর তার লেখা গ্রন্থের নাম হচ্ছে ফো কু কিং। 4 দাগে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। চতুরাশ্রম কি? এই দেখো, চতুরাশ্রম প্রশ্নটি দেখো এখানে, চতুর্জাম কি? এই দেখো, এই জৈন ধর্মে থেকে লিখবে, এই চতুর্জাম পর্যন্ত লিখবে। পরেরটা দেখো, সুয়ানজাং কোন দেশ থেকে ভারতে আসেন? তার রচিত গ্রন্থের নাম কি? তা থেকে কি জানা যায়? দেখো, এখানে সুয়ানজাং রয়েছে, এখানে কোশ্চেন রয়েছে যে সুয়ানজাং কোন দেশ থেকে ভারতে আসেন? লিখবে চীন দেশ থেকে ভারতে আসেন। আর তার রচিত গ্রন্থের নাম কি? লিখবে তার রচিত গ্রন্থের নাম সি ইউকি। তা থেকে কি জানা যায়? এখানটা লিখে দেবে। মেগাস্থেনিসের রচনা থেকে পাটলিপুত্র সম্পর্কে কি জানা যায়? দেয়া রয়েছে এখানে। সুদর্শন হ্রদ সম্পর্কে টিকা লেখো। এই যে সুদর্শন হ্রদ। এরপরে দেখো, অথবা দিয়ে প্রশ্নটি রয়েছে, প্রথম নগরায়ন ও দ্বিতীয় নগরায়ন কি? এই দেখো, প্রাচীন ভারতের থেকে দিয়ে ঘেরা পর্যন্ত। মিচ্ছকুটিকম কথার অর্থ কি? এই নাটকের প্রধান চরিত্র কারা ছিল? দেখো, শূদ্রকের মিচ্ছকুটিকম প্রাচীন সংস্কৃত সাহিত্যের একটি বিখ্যাত নাটক। তাহলে কার লেখা হয়ে গেল? শূদ্রকের পেলে। আর বলা হয়েছে তোমাকে এই নাটকের প্রধান চরিত্র কারা। দেখো, এই নাটকের অন্যতম প্রধান চরিত্র চারু দত্ত, তার ছেলে ছোট রোহসেন প্রতিবেশী বণিকের ছেলে সোনার তৈরি খেলনা গাড়ি দেখে এখানটা রয়েছে। তাহলে প্রধান চরিত্র হচ্ছে, দেখো, চারু দত্ত রয়েছে, তার ছোট ছেলে, আর প্রতিবেশী রয়েছে বণিকের ছেলে, এগুলো চরিত্র। এই নাটকের আরেকটা চরিত্র আছে বসন্ত সেনা। দেখো, নাটকের অন্যতম প্রধান চরিত্র চারু দত্ত, তার ছেলে ছোট রোহন সেন প্রতিবেশী বণিকের ছেলে সোনার তৈরি খেলনা গাড়ি দেখে। তাহলে চারু দত্ত পেলাম, রোহন সেন পেলাম, আর বণিকের ছেলে। এইরকম একটি খেলনা গাড়ির জন্য বায়না ধরে রোহসেন। তখন তাকে ভোলানোর জন্য একটি মাটির খেলনা গাড়ি দেয়া হয়। তাই রোহসেনের বায়না ও কান্না তাতে থামে না। এই নাটকের আরেক প্রধান চরিত্র হচ্ছে বসন্ত সেন। রোহসেনের কান্না দেখে সে কষ্ট পায়। রোহসেনের খেলনা গাড়ি বানিয়ে দেওয়ার জন্য বসন্ত সেন নিজের সোনার গয়না দিয়ে দেয়। এই নাটকের চরিত্রগুলো খুব সাধারণ মানুষ, তাদের জীবনের সুখ দুঃখই নাটকটিতে ফুটে উঠেছে। পরের প্রশ্ন দেখো, কালিদাস কে? তার দুটি রচনার নাম উল্লেখ করো। দেখো, প্রাচীন ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সাহিত্যিক ছিলেন কালিদাস। তার রচনা এই দেখো এখানটাতে রয়েছে, এখানটাতে সব রয়েছে। টিকা লেখো গান্ধার শিল্প। এই দেখো, গান্ধার শিল্প। এবার দেখো, অথবা দিয়ে টিকা লেখো তাম্রলিপ্ত বন্দর। এই যে দেখো, তাম্রলিপ্ত বন্দর।
5 দাগে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 গুপ্ত সাম্রাজ্যের বিস্তারে সমুদ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো। এই যে দেখো পরবর্তী শাসক এখান থেকে লিখবে। পরের পাতায় যাব এবার। এই করদ রাজ্য পর্যন্ত লিখবে। শাসক হিসেবে হর্ষবর্ধনের কৃতিত্বের কথা সংক্ষেপে লেখো। এই যে গুপ্ত সাম্রাজ্যের পর এখান থেকে লিখবে। এই যে এখানটা সব লিখে যাবে একদম এই এলাকা দখল করে নেয় পর্যন্ত লিখবে। পরেরটা দেখো মৌর্য অর্থনীতি ও বাণিজ্য সম্পর্কে সংক্ষেপে লেখো। এই যে মৌর্য আমলের থেকে ফলকের মতো এতটা লিখবে। অথবা দিয়ে দেখো ফাসিয়ানের লেখা থেকে ভারতীয় উপমহাদেশের সমাজ সম্পর্কে কি জানা যায়। এই যে দেখো এটা সবটা লিখবে একদম এই সেখানে ছিল পর্যন্ত লিখবে। এই গুপ্ত সাম্রাজ্য থেকে, গুপ্ত সম্রাট থেকে। গুপ্ত যুগের জ্যোতির্বিজ্ঞান ও গণিতের উন্নতি সম্পর্কে সংক্ষেপে লেখো। এই যে গুপ্ত যুগে থেকে চন্দ্রগ্রহণ হয় পর্যন্ত লিখবে। অথবা দিয়ে দেখো পুরাণ সম্পর্কে টিকা লেখো। এই দেখো পুরাণ সবটা লিখবে। তাহলে আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2024 সালে রায়ো মার্টিনে যে প্রশ্নবিচিত্রটা প্রকাশিত হয়েছে তার 264 পাতায় যে 4 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বন্ধুদের তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।